হরতাল ধর্মঘটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত সরকারের। অ্যাটলিস্ট ৩ মাসের মজুদ সবসময় চলমান রাখতে পারি, সেভাবে আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তেল মজুদ করার জন্য পাইপলাইন তৈরি করছি। খরচ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। পাইপলাইনে যদি কোনো দুর্যোগ হয় তাহলে কিন্তু একবারই আমরা সবকিছু বসে যাব। ট্যাঙ্ক লরি দিয়ে যখন আনেন অনেক লোক থাকে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসলো ঢাকায়। আর পাইপলাইন তো যে কোনো জায়গায় এক জায়গায় পাইপলাইন কেটে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি আসাদ আজিজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থ পর্যায়ে কাল ৭০৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী প্রয়োজনীয় সামগ্রী। ১ বছর পূর্ণ করল ঢাকার ২ সিটি মেয়র। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ের তাগিদ নগরবাসীর। ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানালেন নগর পরিকল্পনাবিদরা। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে মাওয়া ভাঙা রেললাইনের প্রস্তাবিত জমিতে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢেউয়ের নিচেই সৃষ্টি হয়েছে মৃত্যু ফাঁদ। সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। গাজীপুরের কাশিমপুর কারাগারে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বেলা 11:30টার দিকে কাশিমপুর কারাগারের ভেতরে প্রবেশ করেন নিজামীর স্ত্রী, ছেলে সহ পরিবারের 6 সদস্য। পরে সাক্ষাৎ শেষে 1 ঘণ্টা পর কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। রিভিউ খারিজ হওয়ার পর করণীয় ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে কথা বলেন তারা। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি পরিবারের কোনো সদস্য। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। এদিকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলি সবগুলো আমরা সমাধান করে যেভাবে আইন পারমিট করে আমাদেরকে ঠিক সেভাবেই আমরা করব। আমরা কোনো আইন কোনো ওটার কি বলে কাজ যদি অসম্পূর্ণ রেখে আমরা করব না, এটাই হলো মূল কথা। আমরা অতীতে যেরকম ভাবে করেছি এবারও ঠিক সেইভাবেই হবে। হরতাল, ধর্মঘট কিংবা যে কোনো সংকটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করতে যাচ্ছে সরকার। এছাড়া সন্ত্রাসী বা জঙ্গি হামলা থেকে রক্ষায় বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের জন্য বিশেষ বাহিনী গঠন করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এমন সিদ্ধান্তে সরকারের ব্যয় বাড়ার পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এই খাতের বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্তমানে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৩৫০০ মেগাওয়াট। এর মধ্যে পিক আওয়ারে দিনে প্রায় ২৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে সাম্প্রতিক নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে আসা আমদানিকৃত জ্বালানি তেল ভর্তি জাহাজ থেকে তেল সরবরাহ না করায় সে সময় প্রতিদিন প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এ ধরনের সংকট উত্তরণে সড়ক কিংবা নৌপথের পরিবর্তে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আমরা যেন অ্যাটলিস্ট ৩ মাসের মজুদ সবসময় চলমান রাখতে পারি, সেভাবে আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তেল মজুদ করার জন্য ট্যাঙ্কার তৈরি করছি এবং পাইপলাইন তৈরি করছি। ঢাকা চিটাগাং পাইপলাইনটা আমাদের খুবই দরকার
ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ করার জন্য টেন্ডারে চলে গেছে পদ্মা। সরকারের এমন সিদ্ধান্তে খরচ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা এ খাতের বিশেষজ্ঞদের। তেলের মজুদ বাড়াতে পাইপলাইনের পরিবর্তে ট্যাঙ্ক তৈরির পরামর্শ দেন তারা। পাইপলাইনে যদি কোনো দুর্যোগ হয় তাহলে কিন্তু একবারই আমরা সবকিছু বসে যাব এবং একটা স্থাপনায় কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করার ব্যাপারে আরো সহজ। ট্যাঙ্ক লড়ে দিয়ে যখন আনেন অনেক লোক থাকে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসলো ঢাকায়। আর পাইপলাইন তো যে কোনো জায়গায় এক জায়গায় পাইপলাইন কেটে দিতে পারে। এদিকে সন্ত্রাসী হামলা থেকে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের কথা জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ভেরি সেন্সিটিভ স্ট্রাকচার এগুলোর জন্য স্পেশালাইজড সিকিউরিটি দরকার, যার কারণে আমাদের যে ইনস্টলেশনগুলো আছে তার জন্য একটা বিশেষ বাহিনী নিজেদের একটা তৈরি করা যায় কিনা সেটা এখন চিন্তা পর্যায়ে আছে। এ ধরনের স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সৈন্যবাহিনীর কাজ তো এই নিরাপত্তার জন্যই, সরকার সৈন্যবাহিনীকে সেখানে কাজে লাগাতে পারে। এইটা করে আমরা কি আরো যারা এটা অ্যাটাক করবে তাদেরকে অ্যাট্রাক্ট করছি নাকি সেটাও আমাদের চিন্তা করা উচিত। এইসব প্রোটেকশনগুলো ব্যয়বহুল এবং এটার ব্যয় আস্তে আস্তে দেশে বেড়ে যাবে। তা আমরা কি দেশে আস্তে আস্তে একটা পুলিশ কিংবা মিলিটারি স্টেট হয়ে যাচ্ছি নাকি সেটার ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা করা দরকার। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ঠেকানো কিংবা এ খাতে বিশেষ নিরাপত্তার অজুহাতেই এই ধরনের বড় প্রকল্প সরকারের অন্যান্য কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 1 বছর পূর্ণ হলো ঢাকার 2 সিটি মেয়রের। এই অল্প সময়ে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, যানজট মুক্ত সহ নগরীর নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ পায়নি। সাধারণ জনগণের অভিযোগ, বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে এখনো সমন্বয় করে কাজ করতে পারছে না সিটি কর্পোরেশন। তবে 1 বছরের সফর ইতিবাচক অগ্রগতির শুরু বলে মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট সেলিয়া সুলতানার। রাস্তায় যানজট, ফুটপাত দখল, হকার অব্যবস্থাপনা, রাস্তায় খোঁড়াখুড়ি, অবৈধ বিলবোর্ডে ছেয়ে যাওয়া পুরো শহর, বর্ষায় জলাবদ্ধতা আর ময়লা আবর্জনার অব্যবস্থাপনা এই শহরের নাগরিকদের নিয়মিত ভোগান্তি। এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে 2015 সালের 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের পর ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন উত্তরের মেয়র আনিসুল হক এবং দক্ষিণে সাইদ খোকন। প্রতিশ্রুতির 1 বছর পর তারই মূল্যায়ন নগরবাসীর চোখে। পুরোপুরি যে সফল বলবো সেটাও বলা যাচ্ছে না, আবার একেবারে ব্যর্থ সেটাও বলা যাচ্ছে না। কাজ চলছে, কথা না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। সুন্দরভাবে চলতে হলে খেলাধুলার প্রয়োজন, আর এই খেলাধুলার প্রয়োজনের জন্য মাঠেরও খুব প্রয়োজন। সামনে রমজান আসতেছে, আমি মনে করি তাদের এদিক খেয়াল রাখা উচিত। প্রতিশ্রুতি অনুযায়ী আবর্জনা ব্যবস্থাপনা ও নাগরিকদের অভ্যাস পরিবর্তনে দক্ষিণের মেয়র 2016কে পরিচ্ছন্নতার বছর হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে নিরাপত্তা মনিটরিং এর আওতায় উত্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া দরপত্র আহ্বানে পরিবর্তন এনে ই টেন্ডারের ব্যবস্থা করা হলেও উত্তরের মানুষের মশার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি পুরোপুরি। সব মিলে শুরুটা ইতিবাচক হলেও জনসম্পৃক্ততা না বাড়ালে সব চেষ্টাই ব্যর্থ হয়ে যেতে পারে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। 1 বছর সময় আসলেই অনেক বড় সময় না, কিন্তু 1 বছর প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে চলে যাওয়ার জন্য যথেষ্ট সময়। যে গতিতে আগাচ্ছে সেই গতিটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক না। আমি মনে করি সেটা আরো ত্বরান্বিত হওয়া দরকার, সময় নির্ভর প্রকল্প প্রণয়ন করা দরকার এবং কাউন্সিলরদেরকে কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সমস্যা, অঞ্চলভিত্তিক সমাধান নির্ভর কর্মসূচিতে যাওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে অঙ্গীকার করতে হবে যে আমার হাতের ময়লাটি আমি যেখানে সেখানে রাখবো না। প্রত্যেকটা কর্নার থেকে, প্রত্যেকটা পার্ট থেকে সহযোগ আসতে হবে, একদম উপর থেকে নিচ পর্যায় পর্যন্ত সহযোগ আসতে হবে, তা না হলে এটা সম্ভব হবে না এর মধ্যে। অন্যদিকে পরিবেশ রক্ষায় রাজধানীর বেদখল হয়ে যাওয়া মাঠ পুনরুদ্ধার এবং গাছ লাগিয়ে সবুজ শহর গড়ে তোলার কার্যক্রমের উপরও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। এ দফায় 709টি ইউনিয়নে ভোট হবে। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সামগ্রী বুঝে নিচ্ছেন তারা। সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। এরপর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব বুঝে নেবেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে গত 22 মার্চ প্রথম ধাপে 712টি, 31 মার্চ দ্বিতীয় ধাপে 639টি ও তৃতীয় ধাপে 620টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়।
এই মুহূর্তে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সিলেটের দক্ষিণ সুরমা নির্বাচন অফিসের সামনে রয়েছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং ফেনীর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার আতিয়ার সজল। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে আমরা যাব ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। হারুন। ধন্যবাদ খবির। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে। এখানে ঠিক দুটোই নির্বাচনী সামগ্রী, ব্যালট পেপার, ব্যালট বাক্স, কলম, কালি সহ অন্যান্য যে আনুষঙ্গিক সরঞ্জাম রয়েছে সেটি বিতরণ করার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা আনসার সদস্য, প্রিজাইডিং অফিসার তাদের সমন্বয়ের একটু অভাবের কারণে কিছুটা দেরিতে বিতরণ শুরু হচ্ছে। আমি নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আশা করছেন যে আর কিছুক্ষণের মধ্যেই সেই বিতরণ কার্যক্রম শুরু করতে পারবেন। এই মুহূর্তে উপজেলা পরিষদ চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসে জড়ো হয়েছেন, আনসার সদস্যরা এসেছেন, প্রিজাইডিং অফিসাররা এসেছেন এবং রিটার্নিং অফিসার যারা রয়েছেন তারা তদারকি করছেন বিষয়গুলো সমন্বয় করার জন্য। কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রিজাইডিং অফিসাররা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় তারা প্রতিটি ভোট কেন্দ্রে সেই ভোট গ্রহণের সামগ্রীগুলো নিয়ে যাবেন। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিষয়টি শুরু হবে। তো আমি এই যে ফুলবাড়িয়া উপজেলায় অবস্থান করছি, এই ফুলবাড়িয়া উপজেলা পরিষদের উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 13টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র রয়েছে 123টি আর ভোট গ্রহণের বুথ রয়েছে 742টি। আর এই 123টি কেন্দ্রের মধ্যে এখানে 57টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আমাদের জানিয়েছেন। আর এখানে এই মোট 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 81 জন প্রার্থী, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 536 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 159 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই উপজেলার 13টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 2,95,772 জন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এই ময়মনসিংহের দুটি উপজেলায় এইবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপে, ফুলবাড়িয়া এবং ময়মনসিংহ সদর। ময়মনসিংহ সদর উপজেলার মোট 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট 52টি কেন্দ্র রয়েছে। আর চেয়ারম্যান পদে সেই সদর উপজেলার 5টি ইউনিয়নে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সদস্য পদে 204 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 61 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সদর উপজেলার মোট ভোটার হচ্ছে 1,21,161 জন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ টিম থাকবে, পুলিশ, র্যাবের এবং বিজিবির টহল থাকবে, মোবাইল টিম থাকবে, ভ্রাম্যমাণ আদালত থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে তেমনটাই আশা করছেন প্রশাসনের লোকজন এবং ভোটার যারা রয়েছেন তারাও আশা করছেন যে আগামীকাল তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই। তো এই ছিল আসলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্যালট পেপার, বাক্স এবং ভোটার সরঞ্জাম বিতরণের সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি সিলেটের দক্ষিণ সুরমায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। হারুন, আপনাকে ধন্যবাদ। খবির, চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলো হলো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা, বিশ্বনাথ উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা। তো আমি এখন আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আগামীকালের ভোট গ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জামাদি যেগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই উপজেলায় মোট 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে এই 7টি ইউনিয়নের ভোট কেন্দ্র হলো 66টি। এই 66টি ইউনিয়নে ইতোমধ্যে আসলে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন। তো এই 7টি ইউনিয়নের বিষয় দিয়ে আমি আপনাদের বলে রাখি যে প্রতিটি ইউনিয়নে নিরাপত্তার দায়িত্বে কোনো কোনো কেন্দ্রে 22 জনও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এমনকি আমাদেরকে বলেছেন যে এই উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন পুলিশের, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই দক্ষিণ সুরমা উপজেলার পাশাপাশি সিলেটের যে অন্যান্য দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সবগুলো উপজেলারই আসলে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা সেই উপজেলাগুলোতে খবর নিয়ে আমরা এমনটি জেনেছি এবং সিলেট জেলার পাশাপাশি সিলেট বিভাগের আরো মৌলভীবাজার জেলারও
আরো 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো হলো কুলাউড়া উপজেলা এবং রাজনগর উপজেলা। আমাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি যিনি রয়েছেন শাহ ওয়ালিদুর রহমান, আমরা তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার সবগুলো আসলে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে আজ সকালে এবং দুপুরের মধ্যে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। তো আমি আপনাদের নিরাপত্তার বিষয়ে আমি একটু বলে রাখি যে সিলেটের পুলিশ সুপার যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এবার বিগত 3টি নির্বাচনের মতো এই নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে করা যায় সে কারণে তার পুলিশ প্রশাসনের তিনি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে বা কেউ যদি কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে হাত দেয় তবে তাদেরকে গুলিরও নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশের পাশাপাশি র্যাবের সদস্য এবং প্রত্যেকটি উপজেলায় 2 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তো আমার কাছে এই ছিল সিলেটের ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। আমরা এখন চলে যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। ধন্যবাদ আহাদ। আপনি জানেন যে আগামীকাল যে 4র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশে শুরু হতে যাচ্ছে, সেই নির্বাচনের মধ্যে আমাদের ফেনীরও প্রায় 2টি উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলা 4টি এবং ছাগলনাইয়া উপজেলাতে 5টি। আর আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে যদিও এটি 4র্থ দফার নির্বাচন, কিন্তু ফেনীতে যে 44টি ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে এটি সর্বপ্রথম নির্বাচন যেটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমরা এই যে নির্বাচনের 35 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য পদে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে 2টি ইউনিয়ন পরিষদে 2 জন চেয়ারম্যান অলরেডি নির্বাচিত হয়ে গেছেন এবং 35 জন সদস্য ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর আমরা আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে 2টি উপজেলার মধ্যে যে ছাগলনাইয়া উপজেলা রয়েছে সেখানকার যে 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই ইউনিয়ন পরিষদের মধ্যে ওখানকার ভোটার সংখ্যা 1,03,992 জন। আর যে সদর উপজেলা রয়েছে প্রায় সেখানে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটার সংখ্যা রয়েছে 71,000, সেখানে রয়েছে প্রায় 71,000 ভোটার রয়েছেন। আমরা আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ফেনীতে যে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাখানে যে এখান থেকে কিছুক্ষণ পরেই নির্বাচনী যে সরঞ্জাম স্ব কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে প্রিজাইডিং অফিসারদের এবং পোলিং অফিসারদের নিকট। ইতিমধ্যে কিছু যে বিভিন্ন কেন্দ্রের যে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, তারা এখানে আসতে শুরু করেছেন। এর জুমার পরপরই বিভিন্ন যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা কিছুক্ষণ পরেই এসব স্ব রিটার্নিং অফিসার কর্মকর্তাদের থেকে তাদের যে নির্বাচনী সরঞ্জামাদি বুঝে নেবেন। আমাদেরকে জানিয়েছে যে ফেনীর যে নির্বাচনগুলো অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে 3টি জায়গা থেকে এই সরঞ্জামাদি বিতরণ হবে। ফেনীর সদর উপজেলার যে নির্বাচনী কর্ম অফিসার রয়েছে প্রধান অফিস থেকে এবং সদর উপজেলার যে কার্যালয় আছে সেখানে 2টি উপজেলা 2টি ইউনিয়ন পরিষদ, সদর উপজেলার যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেখান থেকে 2টি, মোট 4টি এবং ছাগলনাইয়া উপজেলা থেকে 5টি ইউনিয়নের যে স্ব কেন্দ্রে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে। আমরা জেলা পুলিশ এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন আগামীকালকে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তারা প্রত্যেকটি কেন্দ্রে একজন এসআই নেতৃত্বে 11 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে এবং প্রত্যেকটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। কেন্দ্রের বাইরে র্যাবের পাশাপাশি পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এছাড়াও যতক্ষণ আমরা নিশ্চিত করেছেন যে এই প্রথম ধাপের 4র্থ ধাপের আগামীকালে যে ফেনীর প্রথম নির্বাচন ইউনিয়ন পরিষদ হতে যাচ্ছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিয়ার সজল আমাদের জানাচ্ছিলেন ফেনী থেকে। এর আগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ এবং তারও আগে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন হারুন রশিদ। দুপুরের সময় আরো থাকছে। চাঁদপুরে মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে হরিণা ফেরিঘাট সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে 2 কিলোমিটার এলাকা, বড় ধরনের ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। মার্কিন কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু খুনের ঘটনায় সম্প্রতি দেশে বেড়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা। এই ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে এটিকে দেশটির স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন তারা। বিশ্লেষকরা মনে করেন জঙ্গিবাদের মতো সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার বিকল্প নেই। মার্কিন নাগরিক ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে জঙ্গি তৎপরতা প্রশ্নে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি জড়িয়ে পড়ে। এমনকি সে দেশের গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনার তদন্তে সম্পৃক্ত হয়। মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAIDর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় খুন হওয়ার পর এ তৎপরতা আরও জোরালো হয়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনও করেছেন। সবশেষ সে দেশের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা
নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন, দাবি করেছেন বিচারক। বিশ্লেষকদের কাছে প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া কতটা স্বাভাবিক? বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতির লোক এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। সেই পরিস্থিতির যদি কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যায় তাহলে তো স্বাভাবিকভাবেই তারা ওয়ারিড হবে। সহকর্মীকে তারা হারিয়েছেন, এটা কিন্তু মানে তাদের জন্য একটা দুঃখের কারণ, এবং সেই দিকটাও একটা এখানে মানবিক দিকও আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। তবে এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, নিশা দেশাইয়ের সফর আর জন কেরির ফোন সহ যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ার প্রশ্নে আন্তর্জাতিক চাপ হিসেবে কাজ করবে। পাশাপাশি জঙ্গিবাদ প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হয়, এর সঙ্গে তার সম্পর্ক আছে বলেও মনে করেন না তিনি। এটাও অস্বীকার করার উপায় নেই, যেটাও এক ধরনের চাপ আমাদের দেশের উপরে, যে আমরা যদি আমাদের নিজেদের ঘর ঠিকমতো গোছাতে না পারি তাহলে হয়তো এই চাপ বাড়তেই থাকবে। আমি চাপ হিসাবে দেখতে চাই না, আমি প্রত্যাশা হিসাবে দেখতে চাই। আমরাও যেমন সাধারণ নাগরিক হিসাবে চাই যে সরকার দ্রুত ব্যবস্থা নিক, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারে আনা হোক, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য সকলের সাথে মিলে কাজ করে এই বিষয়টাকে প্রতিরোধ করা হোক। তবে বিদেশিদের নাক গলানো ঠেকাতে জঙ্গিবাদের প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে অভিহিত করেছে বিএনপি। এর মাধ্যমে উচ্চ আদালতের উপর মানুষের আস্থা বাড়ার পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য দলটির। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটি ঐতিহাসিক, মনুমেন্টাল। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল, উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরো দৃঢ়তর হল। আমরা মনে করি এই রায়ের মধ্যে দিয়ে আবারও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ করতে দেশের সব ক্ষেত্রে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। সকালে আগারগাঁয়ে গণগ্রন্থাগার মিলনায়তনে 2015 সালে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের শান্তি ও সন্তানদের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিরাপদ করতে সকল স্তরে জঙ্গি সন্ত্রাস বন্ধ করে দিতে হবে। সুতরাং আপনারা যারা এখন ছাত্রছাত্রী, আপনারা জঙ্গি বর্জন করবেন, ডিজিটাল বাংলাদেশের পক্ষে থাকবেন। যে মতেরই আপনি হন না কেন, জঙ্গি বর্জন করব, ডিজিটাল বাংলাদেশের পক্ষে থাকব। সেভাবেই ছাত্রছাত্রীরা উন্নয়নের সৈনিক হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ঢাকাকে রক্ষা করতে হলে পুরনো ঢাকার ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সকালে শিল্পকলা একাডেমিতে এশিয়ান ঘুড়ি প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। ঢাকাবাসী সংগঠন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ঘুড়ি প্রদর্শনীর আয়োজন করা হয়। খাদ্যমন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ঘুড়ি প্রদর্শনী ঘুরে দেখেন। চীন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঘুড়ি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগামী 9 মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বুড়িগঙ্গা নদীকে আগের রূপে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বর্তমান সরকার ঢাকাকে রক্ষা করতে চায়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে চাই। বুড়িগঙ্গা থেকে যেভাবে দখল করেছে, সংকুচিত করে ফেলেছে বুড়িগঙ্গাকে, আমরা সেই বুড়িগঙ্গার আগের রূপে ফিরিয়ে আনতে চাই। দখলবাজ আমার দলের হোক বা যেই দলের হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইপিএল এর খবর। চলতি আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট লায়ন্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ।
সমান 12 পয়েন্ট নিয়েও কলকাতা নাইট রাইডার্সের চেয়ে নেট রান রেটে পিছিয়ে টেবিলের 2 নম্বরে অবস্থান করছে সুরেশ রায়নার গুজরাট। অন্যদিকে 2 ম্যাচ কম খেলে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ। আজ হায়দ্রাবাদে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে দু দলেরই ম্যাচ। গুজরাট লায়ন্সের বিপক্ষে চলতি আসরে প্রথম দেখায় 10 উইকেটের বড় জয় পেয়েছিল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। সে ম্যাচে ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজদের বোলিং তাণ্ডবে এবং অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শেখর ধাওয়ানদের ব্যাটিং দৃঢ়তায় এই জয় পায় হায়দ্রাবাদ। এছাড়া গেল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটসম্যান ও বোলারদের ধারাবাহিক পারফরমেন্স এই ম্যাচে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে হায়দ্রাবাদকে। অন্যদিকে হায়দ্রাবাদের চেয়ে টেবিলে ভালো অবস্থানে থাকা গুজরাট লায়ন্স গেল ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও পিছিয়ে আছে। সে ম্যাচে ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্স এই ম্যাচের আগে চিন্তার কারণ হতে পারে সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের ক্ষেত্রে। বাস্তবায়িত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, সেই সঙ্গে সবশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এতে যুক্ত হচ্ছে রেলপথও। প্রস্তাবিত এই রেল লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সুযোগে সরকারি টাকা হাতিয়ে নিতে অসাধু একটি মহল ঢাকা মাওয়া ভাঙ্গা রেল লাইনের জন্য প্রস্তাবিত খালি জমির ওপর তুলছেন শত শত ঘরবাড়ি ও স্থাপনা। নতুন স্থাপনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের 6টি ইউনিয়নের উপর দিয়ে প্রস্তাবিত পদ্মা সেতুর ঢাকা মাওয়া ভাঙ্গা রেললাইন হতে যাচ্ছে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে রেললাইনের খালি জমির ওপর গাছপালা রোপণ ও নতুন ঘরবাড়ি তুলে সরকারের কাছে অতিরিক্ত টাকা আদায় করার পায়তারা শুরু করেছেন স্থানীয়রা। অনেকেই আবার দালালদের মাধ্যমে ঘুষ দিয়ে নিজেদের নাম ক্ষতিগ্রস্তদের খাতায় লিখিয়ে নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে এক একটি পরিবার 8 থেকে 10টি বসতঘর তুলেছেন, অথচ এসব বসতঘরে থাকেন না কেউ। অধিকাংশ ঘর তালাবদ্ধ। পুকুরের মধ্যে মৎস্য খামারের সাইনবোর্ড থাকলেও পুকুরে নেই কোনো মাছ। এদিকে গরু ছাগলের একাধিক খামার থাকলেও তা শূন্য পড়ে রয়েছে। নিজস্ব খেতে গরু রয়েছে, এখন মনে করেন রেললাইনে নিয়ে যায় এই সমস্যা। আমরা পরিবারে 8 জন, আমাদের ঘরবাড়ি সব ম্যাপা নিয়ে গেছে গা। ঘরবাড়ি হলো মোট 8টা। আমরা পরিবার থাকি হলো 4 জন। 4 জনে কটা ঘর লাগে? 4 জনে আমাকে মনে করেন যে 4টা ঘরে আমরা দরকারে ভাড়া দিছি। এসব দালাল ও অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীজনেরা। কতিপয় লোক তারা অবৈধভাবে ঘরবাড়ি বাসস্থান তৈরি করে দেখাচ্ছে। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আমি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে চাই। অবশ্য নতুন ঘর গড়ে ওঠার কথা স্বীকার করে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আইন অনুযায়ী 3 ধারা নোটিশের পরে কেউ ঘরবাড়ি কোনো কিছু স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবে না। আমার কাছে এই ধরনের অভিযোগ আছে, কিছু লোকজন এই জায়গায় রাতারাতি ঘর তৈরি ফেলছে, তবে এগুলোর তারা কোনো ক্ষতিপূরণ পাবে না। মাদারীপুরের শিবচরের মাতবরের চর, পাঁচচর, দত্তপাড়া, সন্ন্যাসীর চর, কাঁঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নের 17টি মৌজার 312 একর জমি অধিগ্রহণে 4000 ক্ষতিগ্রস্তদের নাম ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে মূল সেতুর 5টি সার্ভিস এরিয়ার কাজের অগ্রগতি দেখার জন্য পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। এখনো পর্যন্ত মূল সেতুর 33% কাজ সম্পন্ন হয়েছে। আর মূল সেতুর পিয়ার 6 ও 7-এর 3টি পাইল, পিয়ার 39-এর 3টি পাইল এবং 36-এর একটি পাইলের নিচ পর্যন্ত 70 মিটার সেকশন ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। অগ্রগতি হচ্ছে নদী শাসন কাজেরও। পাশাপাশি দুই পাশের সংযোগ সড়কের কাজেরও অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটের পরবর্তী শুনানি আগামী 17 মে। শুনানি শুরুর পর ক্যাসিনো অপারেটর কিম অং, বরখাস্ত হওয়া আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দে গুইতু এবং ফিলরেমের মাইকেল ও সালুদ বাতিস্তার ফোন রেকর্ডের সব তথ্য খতিয়ে দেখা হবে বলে জানান ফিলিপিন্স সিনেটর তিওফেস্তো গুইঙ্গোনা। এই শুনানিতে ফিলরেমের হিসাব রক্ষকের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে গতকাল আরও $53 লাখ ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে ফেরত দিয়েছেন কিম অং।
একই সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ আছে শুধু কুয়াকাটাতেই। তবে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার এই মুহূর্তগুলো পর্যটকদের কাছে এখন আর সুন্দর হয়ে ধরা দেয় না, কারণ সৈকতে বিপজ্জনকভাবে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ভাঙা দেয়ালের বড় বড় অংশ প্রতিনিয়ত পর্যটকদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সরকারি বরাদ্দ না থাকায় সমস্যা সমাধান করা যাচ্ছে না। মনির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে কুয়াকাটা ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। আকাশের সাথে এখানে মিতালিতে মাতে জলের বিপুল রাশি। এ প্রবল স্রোত যেন ভাসিয়ে নিতে চায় সবকিছু। সমুদ্রের এমন উত্তাল ঢেউ নাচিয়ে তোলে ভ্রমণ পিপাসু মন। তাই পুরো বছর জুড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে সমুদ্র স্নান করতে আসা পর্যটকদের জন্য এ ঢেউয়ের নিচেই অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। অভাবনীয় হলেও নারকেল গাছের এমন বড় বড় অসংখ্য গোড়া পড়ে আছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু তাই নয়, সৈকতে পড়ে আছে অসংখ্য ভাঙা দেয়ালও। যখন জোয়ার চলে আসে তখন এগুলো দেখা যায় না, তো এতে মানুষের হাত পা কেটে যেতে পারে। এখানে কিছু ভাঙা অংশ রয়েছে বিল্ডিং এর, তো এগুলোতে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়। বীজটা একটু বেশি নোংরা মনে হচ্ছে আগের চেয়ে, আর পাড়টা অনেক ভেঙে গেছে। যাতায়াত ব্যবস্থাটা আরেকটু উন্নত করতে হবে। পর্যটকরা যে আসে বসবে, বসার জন্য সুব্যবস্থা নেই। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় নারকেল বাগানগুলো অব্যবস্থাপনার কারণে এখন বিলীন হওয়ার পথে। ফ্যাসিলিটিস গুলো একটু কম, এটাকে আরো ডেভেলপ করা যায়। যদি ছবিও তুলতে চাই তাহলে মোবাইল, মানি ব্যাগ এগুলো যদি আনি তাহলে এটা কোথাও রাখবে, এখানে লকারের ব্যবস্থাও নাই। প্রমোট করলে, ইন্টারন্যাশনাল একটু রিপ্রেজেন্ট করলে আই থিংক আরো বেশি মানুষ আসবে, আরো বেশি ফোকাস পাবে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসা প্রাকৃতিক এই নৈসর্গটি দারুণ সম্ভাবনাময় হলেও এত সব সমস্যা সমাধান করার যেন কেউই নেই। সি বিচ এরিয়ায় আমরা পানির ব্যবস্থা রাখবো, ছাতির ব্যবস্থা রাখবো, চেয়ারের ব্যবস্থা রাখবো। এই জন্য কোটি কোটি টাকার প্রজেক্ট হওয়া দরকার। একই সৈকতে 12 ঘন্টার ব্যবধানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দুর্লভ সুযোগ। সাথে রয়েছে সুন্দরবনের শ্যামল পল্লব, সীমান্তের সবুজ বনায়নের হাতছানি, আর এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের এক অদ্ভুত সুন্দর সংস্কৃতির সহচর্য। সব মিলিয়ে একই সাথে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ এই কুয়াকাটা ছাড়া বিশ্বের আর কোথাও আছে বলে জানা নেই। তাই সংশ্লিষ্টরা বলছেন এখানকার যাতায়াত ব্যবস্থা, আবাসিক সংকট সমাধান এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে আরো বেশি বিনিয়োগ করা গেলে এটি শুধু বাংলাদেশেই নয়, হতে পারে বিশ্বের মধ্যে একটি সর্বোত্তম পর্যটন কেন্দ্র। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। দুপুরের সময়ে আরো থাকছে। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে ফান রান ম্যারাথন প্রতিযোগিতা। মাসব্যাপী স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে অংশ নিল অন্তত 100 দৌড়। চাঁদপুরে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হতে চলেছে হরিণা ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের দাবি, এখনই ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক আহমদের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের আগেই মেঘনার ভাঙনের মুখে পড়েছে চাঁদপুর শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা। তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে নদীগর্ভে বিলীন হতে চলেছে অন্তত 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে, উত্তরের মাছের আড়ত এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষায় বাঁশ ও বালুর বস্তার বাদ দেয়া হয়েছে। এ অবস্থায় ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের 18-20টা আড়ত চলে গেছে নদী ভাঙন রোধে। তা আমাদের এখন বাইনা যে কটা আড়ত আছে, আমরা এখন কি করব? আমাদের এই এলাকা সবই ভাঙিয়ে নিয়ে গেছে, এখন আমাদের আর করার কিছু নেই। নদী ভাঙাটা যদি আমরা রক্ষা করতে পারে তো আমরা একটা আশ্রয় পাবো। মেঘনার ভাঙনে হরিণা ফেরিঘাটের উভয় পাশে মারাত্মক অবস্থা ধারণ করছে। প্রতি দৌড়ভিত্তিতে যদি ভাঙন রোধ করা না হয় তাহলে অচিরে ফেরিঘাটটা বিলীন হয়ে যাবে। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমচর এলাকার কিছু অংশের 119 কোটি টাকা ব্যয় সম্মিলিত একটি ডিপিপি বর্তমানে থেকে প্রক্রিয়াধীন আছে। আশা করি অচিরেই এই প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্র এলাকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে। গত 5 বছরে অন্তত 3 বার ভাঙনের শিকার হয়েছে চাঁদপুরের হরিণা ফেরিঘাট সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। সময় সংবাদ, চাঁদপুর।
প্রায় 40 বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী পিয়ংইয়ংয়ে সকালেই শুরু হয় দলটির 7ম সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে দলীয় প্রধান কিম জং উন উত্তর কোরিয়াকে পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারেন বলে জানায় গণমাধ্যম। এর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নীতিমালা প্রকাশেরও কথা রয়েছে। বিরল এই সম্মেলন উপলক্ষে টানা 70 দিন ধরে প্রস্তুতি নিয়ে আসছে পিয়ংইয়ংবাসী। দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একযোগে কাজ করছে নিরাপত্তা বিভাগ ও জননিরাপত্তা মন্ত্রণালয়। জনবহুল এলাকাগুলোয় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি কয়েকদিন ধরে বিয়ে, জন্মদিন, শেষকৃত্যা সহ সব ধরনের উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। এর আগে কিম জং উনের জন্মেরও আগে 1980 সালে ওয়ার্কার্স পার্টির 6ষ্ঠ সম্মেলন হয়। প্রকৃতির বিরূপ আচরণে ওষ্ঠাগত ভারতবাসীর জীবনযাত্রা। কোথাও টানা বৃষ্টি, কোথাও বা তীব্র দাবদাহের হাহাকার। মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে প্রবল বৃষ্টির কবলে প্রাণ হারিয়েছেন 7 জন, আহত হয়েছেন 80 জনেরও বেশি। উত্তরপ্রদেশে প্রবল খরা দেখা দেয় লাখ লাখ বাসিন্দা ভুগছেন নিরাপদ পানির সংকটে। আগামী 7 দিন এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। প্রখর রোদ আর অব্যাহত তাপদাহের কারণে অস্থির হয়ে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের কর্ণাটক রাজ্যের গুলবার্গা জেলার লাখো মানুষ। রোদ থেকে বাঁচতে অনেকে বাধ্য হয়ে মরু অঞ্চলের মানুষের মতো মুখে কাপড় জড়িয়ে রাস্তায় বের হচ্ছেন। কেউ বা বিভিন্ন পানীয় খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। প্রকৃতি সহায় না হলে দুর্ভোগ আরো বাড়বে বলে জানান ভুক্তভোগী মানুষ। এ জীবনে এত গরম পড়তে দেখিনি। এটা সবে মে মাস, সামনের আরো 3 মাস গরম থাকবে। শেষমেশ অবস্থা কি দাঁড়ায় কে জানে। মৌসুমী বায়ুর প্রভাবে মে মাসের এই সময়ে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক হলেও দীর্ঘদিন তার দেখা মেলেনি। তাই সামনের দিনগুলোতে অবস্থা অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়াবিদরা। আগামী 7 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকতে পারে, এতে মানুষ রোদের তীব্রতা থেকে সাময়িক মুক্তি পাবেন। 10 দিন পর বোঝা যাবে বৃষ্টি হবে কি হবে না। গত কয়েক সপ্তাহ ধরে এসব অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শুকিয়ে গেছে অধিকাংশ নদ, নদী, খাল, বিল সহ অন্যান্য জলাধার। ফলে প্রকট হয়ে উঠেছে নিরাপদ পানির সংকট। লখনৌ সহ বেশ কয়েকটি খরাপীড়িত অঞ্চলে সরকার ট্রেনে করে পানি সরবরাহ করলেও তা বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন মেটাতে পারছে না বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় কর্ণাটকের গুলবার্গায় বৃহস্পতিবার কলসি মাথায় বিক্ষোভে রাস্তায় নামে কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকরা। এ সময় তারা জেলার প্রশাসনিক ভবনের বাইরে সরকার বিরোধী স্লোগান দিয়ে ও পিঠে চাবুক মেরে ক্ষোভ জানায়। নির্বাচনের আগে নেতাদের প্রতিশ্রুতির অভাব থাকে না। ক্ষমতায় গেলে সব ভুলে যায়। আমাদের পানি চাই, না হলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। তবে ভিন্ন চিত্র মধ্যপ্রদেশে। সেখানে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কবলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উজ্জয়ন শহরে সিংহস্ত কুম্ভ মেলা বা কলসি উৎসব উপলক্ষে আগত হাজার হাজার সাধু ও ভক্তদের জীবন সংকটের মুখে পড়ে। তাঁবু ভেঙে ও বজ্রপাতে 2 সাধু সহ মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবেশবাদীদের মতে প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে খরা, বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। এর মধ্যে সবচেয়ে বিপদের মুখে রয়েছে ভারত ও বাংলাদেশ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল ফান রান ম্যারাথন প্রতিযোগিতা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে জিডি অ্যাসিস্ট এবং মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল। মাসব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানটির এই কার্যক্রমে অংশ নেন প্রায় 100 দৌড়বিদ। কাকডাকা ভোর শেষে বৈশাখী রোদের ঝিকঝিক আলো। চিরচেনা ব্যস্ত নগরী ছুটির দিনে খেয়ালি অবসরে। নেই কোলাহল, নেই যান্ত্রিকতার চাপ। এমনই নির্ঝঞ্ঝাট সময়ে একদল মানুষের আনাগোনা। একই পোশাক জানান দিচ্ছে ভিন্ন কিছুর।
রাজধানীর খামারবাড়ি ইন্দিরা মাঠ সংলগ্ন রাস্তায় দৌড় প্রতিযোগিতায় নাম নিবন্ধনের দীর্ঘ সারি। সুস্থতার শুদ্ধতায় মানসিক প্রশান্তি, এমন স্লোগানে সবাই ফান রান নামে ম্যারাথন দৌড়ে প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ এমন আয়োজনের কারণ এবং এর পেছনের গল্প জানালেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত। এই আয়োজনের পেছনে একটা গল্প আছে। সবাই জানেন মালয়েশিয়া ট্যুরিজমে বিখ্যাত, তবে এটাও জানা দরকার স্বাস্থ্য খাতের সেবায় আমরা এখন অনেক এগিয়ে। স্বল্প খরচে বিশ্বমানের সেবা মালয়েশিয়ায় পাওয়া যায়। অল্প রাস্তা, দৌড়ে অংশ নিয়েছেন তরুণ থেকে বৃদ্ধ, তবে জয় হয়েছে অভিজ্ঞতার। অনুশীলন না থাকলে দৌড়ে বিজয়ী হওয়া কঠিন বলে জানান দৌড়বিদরা। আসলে আমি জানতাম না যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ছিল। আমি আসলে নর্মালি যেভাবে দৌড়েছি আসছিলাম হলো জাস্ট ফান করার জন্য, যেহেতু ফান রান, আরেকটু সময় পেলে তো ফার্স্ট হয়ে যেতাম। ছোট্ট পরিসরে হলেও ভবিষ্যতে এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া সম্পূর্ণ করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থ পর্যায়ে কাল 709টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী প্রয়োজনীয় সামগ্রী। 1 বছর পূর্ণ করলেন ঢাকার 2 সিটি মেয়র। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়ের তাগিদ নগরবাসীর। ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানালেন নগর পরিকল্পনাবিদরা। হরতাল ধর্মঘটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত। নিরাপত্তার ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে মাওয়া ভাঙা রেল লাইনের প্রস্তাবিত জমিতে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।